আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তুমি হার্ট হয়েছো না? সত্যি বলবে? হয়েছি তো, খুব হার্ট হয়েছি। সরি বলো। শাবাব আচমকা বিছানা ছেড়ে নিচে নেমে গেল। হীর চমকে উঠে শাবাবকে ধরতে নিলেই শাবাব তার পায়ের কাছে হাঁটু ভেঙে বসল। হীরের ভয়ার্ত চোখের দিকে তাকিয়ে মৃদু হাসল। অতঃপর হীরকে অবাক করে দিয়ে হাত জোর করে কান ধরে বলল, আই এম সরি হীর পাখি, সরি। শাবাবের কাণ্ডে হীর হৈ হৈ করে হেসে উঠল। শাবাব হীরের হাস্যোজ্জ্বল মুখের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। শাবাবকে তাকিয়ে থাকতে দেখে হীর হাসি থামিয়ে বলল, হয়েছে অনেক বাচ্চামো, এবার আর কোনো কথা হবে না। শুবে এসো এসো। ভালোবাসি হীর পরি, আমি তোমাকে খুব ভালোবাসি। হীরের হৃদস্পন্দন থেমে গেল। সেই সাথে হাস্যোজ্জ্বল মুখখানা হয়ে উঠল মলিন। তার মুখের হাসি ফুরিয়ে গেল, চোখের দৃষ্টি স্থির হয়ে গেল। হাওয়া থমকে গেল, নিঃশ্বাস থমকে গেল, মুহূর্তের জন্য যেন পুরো প্রকৃতিই থমকে গেল। হীরের থমকানো দেখে শাবাব খুব মজা পেল। মানুষকে তার সবচেয়ে প্রত্যাশার কিছু জিনিস এভাবে অপ্রত্যাশিতভাবে দিলে সে কতটাই না খুশি হয়। অতিরিক্ত আনন্দে মুহূর্তের জন্য থমকে তার পুরো দুনিয়া। হীরের সাথেও এই মুহূর্তে সেরকমটা হয়েছে, আর ঠিক সেভাবেই হীরের দুনিয়াটাও থমকে গিয়েছে। শাবাব তার হাত জোড়া হীরের হাতের উপর রাখতেই চমকে উঠল হীর। মনে হলো সবকিছু আবার চলতে আরম্ভ করেছে। তার হৃদস্পন্দন খুব দ্রুত ছুটছে, আর নিঃশ্বাসও ভারী ভারী পড়ছে। তার চোখের পলক একবার পড়তেই এখন যেন বারবার পড়তে চাচ্ছে। গলা শুকিয়ে আসতেই ঢোক গিলে গলা ভেজানোর চেষ্টা করল হীর, কিন্তু হলো না। ঢোক গিলতে যেন গলা আরো শুকিয়ে এলো। ভালোবাসি বিশ্বাস হচ্ছে না নাকি? এমন অদ্ভুত আচরণ করছো কেন? জল খাবে? শাবাব হেসে ফেলল, হাঁটুতে ভর দিয়ে উঠে দাঁড়ালো। বিছানায় হীরের পাশ ঘেঁষে বসে ছোট্ট ড্রয়ারটার উপর থেকে তার খাওয়া অর্ধেক জলটুকুই তুলে আনলো। হীরের মুখের সামনে ধরতেই হীর ঢকঢক করে পুরো জলটা এক নিমেষেই শেষ করলো। শাবাব খালি গ্লাসটা পাশে রেখে হীরের দিকে ঘুরে বসলো। হীরের কাঁপা কাঁপা হাত জোড়া নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, বিশ্বাস করে নাও, কি? আমি তোমাকে ভালোবাসি। পরে। কি পরে? ঘুমাবো। তা তো হচ্ছে না। কেন? আগে আমার প্রশ্নের জবাব দিয়ে তারপরে ঘুমটুম। কি জবাব? ভালোবাসো আমায়? হীর থমকে গেল। এখন যেন কাঁপা কাঁপা কণ্ঠেও কোনো কথা বের হচ্ছে না। বারবার ঢোক গিলে চলেছে সে। কি বলবে, কি বলা উচিত, কোনো কিছুই আপাতত মাথায় ঢুকছে না তার। সবটা মাথার উপর থেকে ধেয়ে আসছে। শাবাব তার হাত জোড়া শক্ত করে চেপে ধরল। উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে উত্তরের আশায়, কিন্তু হীর নির্বিকার উত্তর দেওয়া তার দ্বারা সম্ভব হচ্ছে না। বলো না হীর পাখি, ভালোবাসো আমায়? কথাটা করুণ শোনালো। হীর চোখের দৃষ্টি মাটিতে বিদ্ধ করে রেখেছে। মন বলছে শাবাবকে তার মনের কথা বলে দিতে, কিন্তু কণ্ঠ যেন সহায় হচ্ছে না, কণ্ঠ তার সঙ্গ দিচ্ছে না। শাবাব উৎসুক হয়ে তাকিয়ে আছে হীরের নত মুখে। হীরের জবাব কি হবে ভাবতে গিয়ে তার মনটাও বড্ড ছটফট করছে। ভয়ে জান কবজ হয়ে যাবে মনে হচ্ছে। হীর জবাব দিতে পারল না। শাবাবের মনের আকুলতা আরো বাড়িয়ে দিয়ে বলল, ঘুমিয়ে পড়ো, কাল কথা হবে। এই বলে উঠে চলে গেল হীর। শাবাব তার যাওয়ার পানে অসহায় চোখে তাকিয়ে বলল, হ্যাঁ বা না, উত্তরটা তো দাও। হীর জবাব না দিয়ে বিছানার অপর প্রান্তে গিয়ে শুয়ে পড়ল। শাবাব অসহায় দৃষ্টিতে সেদিকেই তাকিয়ে আছে। শাবাব যেন আর কিছু বলতে না পারে, তার জন্যই হীর ঘুমের ভান ধরে পড়ে রইল। শাবাব দীর্ঘশ্বাস ফেলে হীরের পাশে শুয়ে পড়ল। ইচ্ছে করলো আরো কিছু বলতে, কিন্তু বলা হলো না। একরাশ অভিমান বুকে চেপে পাশ ফিরে সেও চোখ বুঝল। ভোরের আলো ফুটতেই হীর বিছানা ছাড়ল। শাবাবের ঘুমের গভীরতা মেপে চলে গেল তার নিজের রুমে। নিজের রুমে তার অনেক পুরনো জিনিসপত্র আছে। শাবাব যদি কালকে রাতের কথাগুলো মনে করার চেষ্টা করে, তাহলে তার এই রূপ নিমেষেই খোলসা হয়ে যাবে শাবাবের কাছে। কারণ শাবাব তার বাবার মতোই তীক্ষ্ণ মস্তিষ্কের অধিকারী। কোনো জিনিসের প্রতি তার একবার সন্দেহ হলে আর নিস্তার নেই। তার গোড়া অবধি উগড়ে নেওয়ার ক্ষমতা শাবাবের আছে।
হীর তাড়াহুড়ো করে তার লক করা ড্রয়ারগুলো খুলল। এখানে অপরাধীদের বিরুদ্ধে অনেক প্রমাণ রয়েছে, যা সে গত 5 বছর ধরে একটু একটু করে সংগ্রহ করেছে। অপরাধীদের আসল মাথা 3 জন। একজন এখানেই আছেন, আর বাকি 2 জন আছেন মালয়েশিয়া। একজন এসে তো আবার ফিরে গেলেন। বাকি একজন 12 বছর মুখ লুকিয়ে পড়ে আছে সেখানে। তাকে পেতে হলে মালয়েশিয়া যেতে হবে, তার সম্মুখে দাঁড়াতে হবে, তারপর তো হবে প্রতিশোধ। হীর কাগজগুলো হাতে উঠিয়ে বাঁকা হাসল। কাগজগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে বলল, 12টা বছর ধরে অনেক খেল দেখালে তোমরা, এবার আমার খেল দেখানোর সময় এসছে। এবার দেখতে থাকো আগে আগে কি হতে থাকে। বলতে বলতে হেসে উঠল হীর, তৃষ্ণামূলক হাসি। এবার যে সব পাপের বিনাশ করার সময় এসেছে। পাপের বিনাশ হবে এবার। বিনাশ। এদিকে কেউ আসছে। হীর কারোর পায়ের শব্দ শুনেই সতর্ক হয়ে গেল। চোখের পলক ফেলার আগেই কোনো এক গোপনীয় স্থানে সব প্রমাণগুলো লুকিয়ে ফেলল। এ যেন দক্ষ হাতের খেলা। হীর প্রস্তুত হয়ে গেল যে কারোর উপস্থিতির জন্য। সামনের ড্রেসিং টেবিলের উপর তার সব ব্যবহারের জিনিস পড়ে আছে। সে সুযোগ বুঝে সেখান থেকে কিছু জিনিস লুফে নিল। সেগুলো হাতে করে পেছন ফিরে তাকাতেই দেখল নাজমা বেগম তার রুমের দরজা ধরে দাঁড়িয়ে আছে। হীর যেন হাঁপ ছেড়ে বাঁচল। ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে মিষ্টি হাসি। নাজমা বেগম হীরের হাসি মাখা মুখ দেখে সেও একই রকম হাসলেন। বড় বড় ধাপ ফেলে এগিয়ে এলেন হীরের কাছে। হীরের হাতে এসব দেখে প্রশ্নসূচক মুখ করে বললেন, এগুলো কি নিজের ঘরে যাচ্ছে? হীর হ্যাঁ সূচক মাথা নেড়ে বলল, নিজের ঘর আর কই, বলো তোমার ঘরের। সোনমের কথা, বিয়ের পর স্বামীর ঘরই তো নিজের ঘর হয় পাগলি। আমার ছেলের ঘর মানে ওটা তো আমার হিরপরিটারও ঘর। হীর অবাক হওয়ার চেষ্টা করে বলল, এমন নাকি? আমি জানতাম না তো। নাজমা বেগম প্রাণোচ্ছল হাসলেন। হীরের হাত থেকে কিছু একটা জিনিস নিচের হাতে তুলে নিয়ে বললেন, এতগুলো জিনিস সব একসাথে নিলে কেন? 2 পাও তো যেতে পারবে না, তার মধ্যে সব হড়বড় করে পড়বে। বড় মা, একটা কথা জিজ্ঞেস করব। নাজমা বেগম হীরের পায়ের সাথে পা মিলিয়ে হাঁটা ধরলেন। জিনিসগুলো পড়ে না যায় সেদিকে সতর্ক হয়ে হীরের দিকে আর চোখে তাকিয়ে বললেন। হীর নির্বিকার ভঙ্গিতে পুনরায় প্রশ্ন করল, জীবনের 25টা বছর একজন অমানুষের সাথে কি করে পার করে দিলে? কখনো নিজের মনকে প্রশ্ন করতে ইচ্ছে করেনি? কেন পড়ে আছি এই অত্যাচারী লোকের কাছে? কেন থাকছি তার সাথে? কেন সব অন্যায় অবিচার মুখ বুঝে মেনে নিচ্ছি? কেন কোনো প্রতিবাদ করছি না? কেন তাকে শাস্তি দিচ্ছি না? কখনো মনে হয়নি? নাজমা বেগম থমকে গেলেন। তার পা আটকে গেল ফ্লোরের সাথে। সে চেয়েও যেন কদম ফেলতে পারছেন না সামনে। হীরের দিকে ভয়ার্থ দৃষ্টিতে তাকালেন নাজমা বেগম। হীরের দৃষ্টি স্থির। এই দৃষ্টিতে আগে ভয় ছিল, কাঁপন ছিল, কিন্তু আজ তা নেই। আজ আছে সত্য কথা, সততা আর অভয়। নাজমা বেগমের যেন সাহস হলো। হীরের অগ্নিদৃষ্টি আর অগ্নি তেজে যেন তারও ভয় উধাও হয়ে গেল। তিনি তার হাতের জিনিসগুলো হীরের হাতে ঠেস দিয়ে বললেন, মারে তুই এগুলো নিজের ঘরে রেখে আয়, আমি দেখছি শাবাবের বাবা উঠেছে কিনা। আজ তোকে আমার অনেক কথা বলার আছে মা, অনেক কথা বলার আছে। হীর অবাক হয়ে গেল নাজমা বেগমের কথায়। মুহূর্তেই মাথা চারা দিয়ে উঠল বাবা মায়ের খুনিদের সম্পর্কে আরো কুকর্মের হিসাব নিয়ে বসতে। হীর দ্রুত ছুটে গেল নিচের রুমে। হাতের জিনিসগুলো কোনো রকমে রেখে আবারও ছুটে বেরিয়ে এলো। নাজমা বেগমও হন্ততন্ত হয়ে গিয়ে আবার হন্ততন্ত হয়ে ছুটে এলেন। হীরের হাত ধরে নিয়ে ছুটে গেলেন ছাদের দিকে। আজ সে তার মনে চেপে রাখা সমস্ত সত্য হীরকে বলবেন। 25 বছর ধরে চেপে রাখা কষ্টগুলোকে আজ সে চিরতরে বিদায় দিতে পারবেন। এর থেকে সুখের প্রশান্তির আর কিছুই হতেই পারে না এই সংসারের, কিছুই হতে পারে না। তোদের দাদু ভাইয়ের বাবার পূর্বপুরুষরা সবাই ইরানের লোক ছিলেন। বাংলাদেশে তারা ব্যবসার জন্য আসতেন, তেমন ভাবেই এসেছিলেন। তোদের দাদু ভাইয়ের বাবা, তিনি বাংলাদেশে ব্যবসা করতে এসে তার পূর্বপুরুষের ধর্ম রক্ষা করে আবার ফিরে যাননি, বরং বাংলাদেশের এক সুন্দরীর প্রতি আকৃষ্ট হয়ে বরাবরের মতো থেকে যান বাংলাদেশে। বিয়ের নতুন সংসার শুরু করেন আহমেদ বিলায়। আহমেদ বিলা নামকরণটা ওনার স্ত্রীর ইচ্ছেই হয়েছিল, কেননা তোদের দাদার নাম ছিল আর রহমান আহমেদ। তিনি চেয়েছিলেন
তাদের একমাত্র ছেলের নামেই থাকুক এই বাড়ির নাম। এ বাড়ির লোকজন বরাবরই অডেল টাকা পয়সার মালিক ছিল। তোদের দাদু ভাইয়ের বাবা তার যৌবনকালে এত টাকা পয়সা রোজগার করেছেন যে তাতে তার পরবর্তী 7 প্রজন্ম বসে বসে খেতে পারত। তিনি ছিলেন কঠোর পরিশ্রমী মানুষ। তার এত টাকা পয়সা থাকা সত্ত্বেও সে কখনো ঘরে বসে থাকেননি। জীবনের শেষ দিন অবধি আয় রোজগার করে গিয়েছেন। ঠিক তেমনই ছিলেন আমার শ্বশুর মশাই, মানে তোদের দাদু ভাই। তিনি ছিলেন প্রচন্ড কর্মঠ, ঠিক বাবার মতোই জীবনের শেষ দিন অবধি কাজ করেছেন। তার মতো ভালো এবং সৎ মানুষ এই দুনিয়ায় খুব কমই ছিল রে। ইরানি মানুষ আমি কখনো দেখিনি বটে, তবে তোদের দাদু ভাইয়ের চেহারায় তার বাবার চেহারার একটা ছাপ ছিল। মনে হতো নূরে ভরা সেই সুন্দর মুখ। আমাদের বাসা পাশাপাশি ছিল। ছোট থেকে এই ঘর আর ঘরের প্রত্যেকটা মানুষকে আমার মুখস্থ ছিল। বাবা শ্বশুর আমার ছোট থেকে ভীষণ আদর করত জানিস। আমাকে কখনো মা ছাড়া ডাকতেন না, আর মাও শাশুড়ি ছিলেন ঠিক একই রকম জানিস। এই ঘরে ছোট থেকে যতবার এসেছি কখনো এ বাড়ির বড় ছেলের মুখ দেখিনি, কেবল রিয়াদকেই দেখতাম। রিয়াদ ছিল বরাবরই লাজুক স্বভাবের ছেলে, মেয়েদের খুব ভয় পেত। আর ভাবেই না কেন বলতো, মেয়েরা যে ওকে কি পরিমাণ জ্বালাতো। বাপরে, মেয়েদের ভয়ে ও স্কুল কলেজে যেতে পারতো না। তাই স্কুল কলেজের পুরো পড়াশোনা ও বাসা থেকেই করেছে। কেবল সময় মেনটেন করে এক্সামগুলো দিয়ে আসতো। ওর এসব কাণ্ড দেখে আমার ভীষণ হাসি পেত, আবার খারাপ লাগতো। আমার সবচেয়ে বেশি অবাক লাগতো কি জানিস, 90 দশকের মেয়েরা এতটা নির্লজ্জ কেমন করে হয়। আমি তো কোনো পরপুরুষের দিকেও চোখ তুলে তাকাতে লজ্জা পেতাম। রিয়াদ যদি তার মা ছাড়া কোনো মেয়ের সাথে কথা বলেছে, সে ছিলাম আমি। আমাকেও নিজের বড় বোনের মতো ভালোবেসেছিল। ভালোতে মন্দতে ও শুধু এই আমাকেই খুঁজত। ভালো রেজাল্ট করা থেকে শুরু করে সব কিছু আমার কাছে বলতো। আপা করে বাড়ি মাথা করে ফেলতো। জানিস রে মা, আজও যেন সেই ছোট্ট রিয়াদের ডাকগুলো কানে ভাসে, ভেতরটা হাহাকার করে। আমার পরিবার বলতে ছিল আমি আর আমার মা, না ছিল কোনো ভাই আর না ছিল কোনো বোন। ভাই বলে রিয়াদকেই কাছে পেয়েছিলাম। একদিন হঠাৎ এক অদ্ভুত প্রস্তাব নিয়ে বাবা আমাদের বাড়িতে আসে। সাবাবের বাবার সাথে আমার বিয়ের প্রস্তাব। মা এই প্রস্তাবে এক কথায় রাজি হয়ে যায়। মা ভেবেছিল তার মেয়েটা রাজমহলে থাকবে, সারাটা জীবন রাজত্ব করে ভালো থাকবে। তবে আমি রাজমহল আর রাজত্ব নিয়ে কোনো দিন ভাবিনি। আমি ভেবেছিলাম ওই মানুষটার কথা, যাকে কোনোদিন চোখের দেখাও দেখিনি, তাকে কি করে বিয়ে করি। রিয়াদ আমার আর তার বড় ভাইয়ের বিয়ে হবে শুনে খুশিতে পাগল। আমার হাত ধরে বলেছিল, আপা আজ থেকে তুমি পার্মানেন্টলি আমাদের বাড়িতে থাকবে। আমার কি যে খুশি লাগছে। আমিও হেসে দিলাম। রিয়াদের মাথায় হাত বুলিয়ে বিয়ের দিন ঘনিয়ে এলো, কিন্তু তখনও আমার সৌভাগ্য হয়নি লোকটার মুখ দেখার। সেই সৌভাগ্য হয়েছিল বিয়ের রাতে। রাত বললে ভুল হবে, বিয়ের দিন মধ্যরাতে। আমি ঘুমটার আড়ালে আমার স্বামীর জন্য অপেক্ষা করছিলাম। মনে ছিল এক অজানা ভয়। আমার ভাবতেই অদ্ভুত লাগছিল, আমার বিয়ে হয়ে গেছে। মধ্যরাতে আচমকা দরজা খুলে কেউ প্রবেশ করলো ভেতরে। ঘুমটার আড়ালে থেকেই লোকটার মুখ দেখার চেষ্টা করলাম, কিন্তু দেখা মিলল না। গুরুজনদের শিখিয়ে দেওয়ার কথা মানতে বিছানা ছেড়ে নেমে দাঁড়ালাম। মাথা ঝুঁকিয়ে তার পায়ের কাছে বসে যেই না সালাম করব, উনি সজোরে লাথি দিয়ে ফেলে দিলেন আমায়। হির কেঁপে উঠল। নাজমা বেগমের হাতটা শক্ত করে চেপে ধরতেই নাজমা বেগম তাচ্ছিল্যের সাথে হাসলেন। ভেজা চোখজোড়া হাতের উল্টো পিঠে মুছে বললেন, এমন আঘাত অসংখ্য বারবার পেতে হয়েছে রে মা। অসংখ্য বার লাথি খেয়ে আমি হুমড়ি খেয়ে পড়লাম নিচে। উনি হুঙ্কার করে উঠলেন আমার উপর, বাস খাই গলায় চিৎকার করে বললেন, তোর সাহস কি করে হয় আমার কাছে আসার? আমার পা ছোঁয়ার? শরীরের খুব চাহিদা তাই না? পুরুষ মানুষের গায়ে ঢলাঢলি করিস, এটাই তো স্বভাব তোদের মতো ছোট লোকের বাচ্চাদের। বাবাকে বারবার বলেছি আমি বিয়ে করব না, তবুও বাবা জোর করে আমার বিয়ে দিয়েছে কেবল তোর জন্য। তোর মতো নাকি মানুষকে ভালো করার জাদু আছে? তোর মধ্যে নাকি মানুষকে ভালো করার জাদু আছে? তুই নাকি আমাকে ভালো করবি? ভালো করবে
তুই জানিস আমি কি করি? জানিস আমার প্রফেশনাল কি? জানিস আমি আদৌ কিছু করি না? শোন, আমি বেকার। আমি শুধু বাপের টাকা উড়াই। আমি কোনো রোজগার করি না। আমি আমার বাপের টাকা দিয়ে ফুর্তি করি। তোর মতো এমন হাজারো একটা মেয়ের সাথে আমি এই রাত কাটাই, মজা করি, ফুর্তি করি। বাবা ভাবছে আমি তোকে বিয়ে করলেই হয়তো এসব ছেড়ে দিব। আরে বাবা তো জানে না আমি এখন থেকে রোজ তোর সামনে এসব কাজ করব। আর খবরদার, তুই যদি এসব কথা বাবাকে কিছু বলিস তাহলে মনে রাখিস জানে মেরে ফেলবো তোকে। ওনার এমন কুরুচিপূর্ণ আচরণ আর কথায় আমি সেদিন ভেঙে গুড়িয়ে গিয়েছিলাম। চোখের সামনে দেখতে পাচ্ছিলাম আমার দোচোখের মতো ভয়াবহ ভবিষ্যৎ। এবারের আনাচে কানাচে আমার মুখস্থ থাকলেও এমন কথা বাড়ির কাউকেই বলতে পারিনি কখনো। রোজ রাতে ওনার এসব কুকর্ম নিজের চোখে দেখেও দিনের পর দিন মুখ বুজে সহ্য করে যেতে হয়েছে। এর মধ্যে ভাগ্যের পরিহাসে আমার ফেরেস্তার মতো শ্বশুর আর শাশুড়িকে পৃথিবী থেকে নিয়ে গেল। তার কিছুদিন পরে আমার মাও গত হলো। আমি হয়ে গেলাম নিঃস্ব। রিয়াদ ওর স্বপ্ন পূরণের জন্য চলে গেল মালয়েশিয়ায়, আর আমিও একা হয়ে গেলাম। দিনের পর দিন ওনার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়ে আমিও এক অপরাধ করে ফেললাম। ওনার খাবারে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে দিলাম। উনি ঘরের মাঝে অন্য মেয়েদের স্বপ্ন দেখে আমাকে কাছে টেনে নিলেন। জানতাম কাজটা অপরাধ ছিল, কিন্তু আমিও যে নিরুপায় ছিলাম। ওনার ঘরে যদি সন্তান না আসে তাহলে ঘরের টান উনি কোনো দিনই বুঝবে না, আর আমার একাকিত্ব কোনো দিনও বুঝবে না। মাসখানেক বাদেই আমি অন্তঃসত্ত্বা হলাম। এই খবর ওনার কানে যেতেই ওনার অত্যাচার আরো দ্বিগুণ বেড়ে গেল। উনি তখন আমাকে বলতেন, তুই কার কাছে গিয়ে মুখ কালো করিয়েছিস? সত্যি করে বল, এই সন্তান কখনোই আমার হতে পারে না। আমি ওনার এই কথারও কোনো দিন প্রতিবাদ করিনি, কারণ আমি জানতাম আমি সফল হতে পেরেছি। এবার হয়তো ওনাকে আমি ঘরে ফেরাতে পারবো। আমার বাচ্চা হবার কথা শুনে রিয়াদ ভীষণ খুশি হলো। পড়াশোনা কিছুদিন অফ রেখে দেশে ফিরতে চাইলো, কিন্তু আমি বারণ করে বললাম ডেলিভারির সময় এসো। ও মেনে নিল, আবারও মন দিয়ে পড়াশোনা করতে লাগলো। কিছুদিন বাদে রিয়াদ টেলিফোন করে বলল, আপা ঠিক তোমার মতোই একটা মানুষ পেয়েছি, ঠিক তোমার মতোই। আমি অবাক হয়ে জানতে চাইলাম কে রে? ও হাসতে হাসতে বলল, জান্নাতের। আপা। এরপর দেখতে দেখতে আমার ডেলিভারির সময় হয়ে গেল। হঠাৎ দেখলাম আজিম সাহেব দিন দিন একটু একটু করে পাল্টাচ্ছেন। হঠাৎ আমার প্রতি তার কোমল দৃষ্টি দেখে ততক্ষণাৎ মনে হচ্ছিল আমি জান্নাত পেয়ে গেছি। উনি আমার প্রতি নরম হলেন। আমার ডেলিভারি শেষ 1 মাস উনি পুরো বদলে গেলেন। বাবার ব্যবসা একা হাতে সামলে আবার আমাকে সামলাতেন। তখন মনে হতো আমার মতো সুখী মানুষ হয়তো দুনিয়াতে আর একটাও নেই। ডেলিভারির 1 সপ্তাহ আগে রিয়াদ আসলো। দেশে ফিরে সারাক্ষণ আমার কাছে থাকতো। ও 7টা দিন বাসার সব কাজও নিজের হাতে করেছে, আর গল্প শুনিয়েছে কণিকার ব্যাপারে সবটা 7 দিনই পুরো মুখস্থ করিয়ে ফেলেছিল আমাকে। আজিম সাহেব রিয়াদের কাণ্ড দেখে বলেছিলেন, তুই এসে যা শুরু করলি দেখে মনে হচ্ছে আমি এ বাড়ির লোকই না। বেশ কাটছিল সময়টুকু। 7 দিন বাদে আমার কোল আলো করে এলো আমার 2 সন্তান। 2 ভাই খুশিতে পাগলের মতো করেছে। পুরো হসপিটাল মাথায় করে ফেলেছিল খুশিতে। আজিম সাহেবকে এমন হাসি খুশি পানোচ্ছল আগে কখনো দেখিনি। ওনার মুখে হাসিটুকু ঠিক এভাবেই সারা জীবন ধরে রাখার প্রার্থনা করেছিলাম উপরওয়ালার কাছে। কিন্তু তখন তো আর জানতাম না তার এই খুশির পেছনেও ছিল বিশাল বড় স্বার্থ। এটুকু বলেই থামলেন নাজমা বেগম। আতঙ্কে তার চোখ মুখ শুকিয়ে এসেছে, ভয়ে জমে যাচ্ছে তার হাত পা। হীর নাজমা বেগমের এই অদ্ভুত আচরণে অবাক হলো। নাজমা বেগমের হাত দুটো শক্ত করে ধরে বলল, কি স্বার্থ ছিল বড়মা, বলো। ধন, গুপ্তধন। নাজমা বেগমের শীতল কণ্ঠে গায়ে কাটা দিয়ে উঠল হীরের। হীর অস্থির হয়ে বলল, গুপ্তধন? গুপ্তধন। এখনই বললাম না, তোদের দাদু ভাইয়ের বাবা তার মরণের আগ পর্যন্ত যতটা রোজগার করেছেন সেটা তার পরের 7 জন্ম খেয়েও শেষ করতে পারতেন না। তিনি সব টাকা পয়সা সোনা করি সমস্ত কিছু একটা গোপন জায়গায় রেখেছিলেন। তিনি চেয়েছিলেন ইতিহাসের পাতায় এসবের নাম থাকুক, গুপ্তধনগুলো গোপনেই থাকুক। বাকি যা থাকবে
তাতেও তার পরের 7 প্রজন্ম বসে বসে খেতে পারবে। তিনি যেমন কর্মঠ ছিলেন তেমনই ছিলেন বুদ্ধিমান। তার একটা টাকা পয়সাও কখনো খারাপ পথ থেকে আসেনি, আর খারাপ পথেও যায়নি। তিনি মরার আগে তার ছেলে মানে তোদের দাদুভাইকে এই গুপ্তধনের কথা জানিয়ে গিয়েছিলেন। তোদের দাদুভাইও ছিলেন বাবার মতো সৎ এবং বুদ্ধিমান। তিনিও কোনোদিনও অসৎ পথে টাকা কামাই করেননি। তিনি যেমন সৎ ছিলেন সেই মোতাবেক তার ভাবনা ছিল 2 ছেলেও তার মতোই সৎ হবে। কিন্তু নিয়তির খেলা, তার বড় পুত্র তৈরি হলো এক কুলাঙ্গার, যে অসৎ পথ ছাড়া কখনো হাঁটেনি। যে ঘর 2 পুরুষের সৎ কামাই আর সততায় হয়ে উঠেছিল জান্নাত, সে ঘর কেবল এক কুলাঙ্গারের পদচরণে হয়ে উঠল জাহান্নাম থেকেও ভয়ঙ্কর। বিয়ের পর স্বামীর অত্যাচারে বুঝেছিলাম কেন তাকে বিয়ের আগে কখনো এই বাড়িতে দেখিনি। বাবা ওকে ঘরে ঢুকতে দিতেন না। বছরের পর বছর বাবা ওকে ঘরের বাইরে রেখেছেন, সবার থেকে আলাদা। তবুও কখনো আজিম নিজের পরিবর্তন ঘটাতে পারেনি। যেদিন আমার কোল আলো করে আমার 2 সন্তানের জন্ম হলো, সেদিন জানতে পারলাম আজিমের হঠাৎ পরিবর্তন হওয়ার কারণ কি ছিল। বাবা তার পূর্বপুরুষের সব ধন সম্পদ এবং গুপ্তধন তার ছোট ছেলের নামে করে দিয়েছে, আর করবেই না কেন? রিয়াদ যে তার সব পূর্বপুরুষের গুণ নিয়ে জন্মেছিল। যেমন ছিল আগুনের মতো দেখতে, ঠিক তেমনই ছিল তার প্রখর বুদ্ধি। কখনো অন্যায়কে সমর্থন করেনি, সর্বদা সৎ এবং নিষ্ঠাবান ছিল রিয়াদ। বাবা চোখ বন্ধ করেও তার ছোট ছেলের প্রতি ভরসা করতে পারতেন। বাবা সব সময় চাইতেন তার ছোট ছেলেকে তার সমস্ত ধন সম্পদ সবটা বুঝিয়ে দিতে। কিন্তু রিয়াদ কখনো বাবার এই সিদ্ধান্ত সমর্থন করেনি। তার কাছে মনে হয়েছিল এই বিশাল সাম্রাজ্যের তার যেমন অধিকার আছে, তার বড় ভাইয়েরও ঠিক একই অধিকার আছে। তাহলে বাবা কেন সবটা তাকেই দিবেন? দিলে তো 2 ভাইকে সমান সমান দেওয়া উচিত। বাবা ছেলের এমন মনোভাব দেখে খুশি তো হয়েছিলেন, কিন্তু কখনো সেই মোতাবেক কাজ করেননি। বাবা তার বড় ছেলেকে কিছুই দিতে চাননি, কিন্তু আমার মুখ চেয়ে বাবা কিছু না দিয়েও থাকতে পারেননি। বাবা আমাদের থাকার জন্য এই বাড়িটা আর একটা কোম্পানি আজিমের নামে লিখে দিয়ে গোপনে বাকি সবটা রিয়াদের নাম করে দিয়ে গেলেন। বাবা মায়ের মৃত্যুর পরের দিনই আজিম পাগল হয়ে গেল। ধন সম্পদ তার মৃত বাবা তার নামে কতটুকু দিয়ে গেল সেই চিন্তায় পাগল প্রায়। অবশেষে জানতে পারলো এই বাড়ি আর একটা কোম্পানি ছাড়া বাকি সমস্তটা তার ছোট ভাইয়ের নামে দিয়ে গেছে। আজিম এসব দেখে পাগল হয়ে গেল। এর মধ্যে সাবাব আর সানিয়া আমার পেটে আসে। একই তো তার মাথা খারাপ, তার উপর আমার গর্ভবতীর খবরে ও আরও খেপাটে হয়ে উঠল। আমার প্রতি অত্যাচার আরও বেড়ে গেল। কিন্তু এক পর্যায়ে গিয়ে ও বুঝতে পারলো আমাকে অত্যাচার করলে ওর কোনো লাভ নেই, বরং ক্ষতি আছে। তাই ও পাল্টাতে শুরু করলো, আমার দেখভাল শুরু করলো। এর পেছনের স্বার্থ থাকলেও আমার ভীষণ ভালো লাগতে শুরু করে। লাগবেই না কেন বলো তো? কোন মেয়েই বা না চায় তার স্বামী তাকে ভালোবাসুক, যত্নে রাখুক? সেদিন আজিমের মুখোশ বেরিয়ে এলো। শাবাবকে দেখে তার মাথায় আবারও শকুনি পোকারা বাসা বাঁধল। আজিক শকল রিয়াদের সমস্ত সম্পত্তির মালিক সে তার ছেলেকে করবে। শুধু খেয়াল রাখতে হবে রিয়াদ যেন কখনো বিয়ে না করে। কিন্তু তার এই স্বপ্নও পূরণ হলো না। শাবাব সানিয়ার 2 বছরের মাথায় রিয়াদ কণিকাকে নিয়ে দেশে ফিরল। মাসখানিকের মাথায় ওদের বিয়ে হলো। আজিম হাজারটা চেষ্টা করেও এই বিয়ে আটকাতে পারেনি, মূলত আমার জন্যই পারেনি। ও যে কয়টা পরিকল্পনা করে ওদের বিয়েতে বাগড়া দিতে গিয়েছে, সে কয়বার আমি বুদ্ধি করে ওর পরিকল্পনা ব্যস্তে দিয়েছি। কণিকা রিয়াদের বিয়ে হয়ে গেল। আমার শূন্য বাড়ি আবারও পরিপূর্ণ হয়ে গেল। কণিকা হয়ে উঠল এবারে চোখের মণি, আমার চোখের মণি। মেয়েটা এতটা ভালো ছিল কল্পনার বাইরে। শাবাব সানিয়ার সারাক্ষণ ছোট মা করে পাগল করে ফেলতো। কণিকাও কখনো ক্লান্ত হতো না আমার জমজ বাচ্চা দুটোকে নিয়ে। এর মাঝেও আজিম বহুবার চেষ্টা করে কণিকার ক্ষতি করার, কিন্তু কোনো না কোনোভাবে সে ঠিকই ব্যর্থ হতো। এভাবেই দেখতে দেখতে 1.5 বছর পেরিয়ে গেল। একদিন কণিকা রিয়াদ আমার ঘরে এসে চুপি চুপি জানালো কণিকা মা হতে চলেছে।
হীরের মাথায় হাত বুলিয়ে তখনই তুই গর্বে এলি। কণিকা রিয়াদ বলল, আপাতত কিছুদিন এই খবর কাউকে না দিতে, কারণ কিছু লোক আছে কণিকার ক্ষতি চায়। রিয়াদ জানতো না তার নিজের ভাই সম্পত্তির জন্য তার বউকে মারার ফাঁদ তৈরি করে। তবে তার সন্দেহ হতো, কিন্তু নিজের ভাইয়ের উপর সন্দেহ করার চেয়ে নিজের মৃত্যু বেশি স্বচ্ছন্দ বোধ করত রিয়াদ। দেখতে দেখতে কণিকার প্রেগনেন্সির 6 মাস কেটে গেল। আজিম একদিন হুট করে ধরে ফেললো কণিকা মা হতে চলেছে। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে উন্মাদ হয়ে গেল। সেদিন রাতে নেশা করে বাসায় ফিরল। তখন রাত 3টা। বাড়ির সবাই তখন গভীর ঘুমে। আমার চোখে ঘুম নেই। ওই জানো, যখন জানতে পেরেছি কণিকার গর্ভে তুই আছিস, তখন নিশ্চয়ই পরিকল্পনা করে এসেছে। হয়তো মা সন্তানকে একেবারেই খুন করার পরিকল্পনা থাকতে পারে। আমি বুদ্ধি খাটিয়ে ওদের অন্য একটা রুমে ঘুমাতে বলি, আর ওদের রুমে ঠিক কণিকার মতো কোলবালিশ সাজিয়ে রাখি। আজিম নেশার ঘরে বুঝতে পারিনি ওটা কণিকা ছিল নাকি কোলবালিশ ছিল। আজিম ওদের রুমে এসে কোলবালিশটা কণিকা ভেবে ইচ্ছে মতো কোপাতে কোপাতে আর মুখ থেকে কুরুচিপূর্ণ সব কথা বলতে থাকে। ওর মনে যত রাগ, ক্ষোভ, সম্পত্তির প্রতি লালসা সবটাই নিমিষে প্রকাশ পেয়ে যায়। আমি পাশে দাঁড়িয়ে সবটা শুনেছিলাম, তবে আমি এটা খেয়াল করিনি যে আমার পেছনে কণিকা রিয়াদ ছিল। বড় ভাইয়ের এমন আচরণে রিয়াদ খুব ভেঙে পড়ে। তার মনে আতঙ্ক সৃষ্টি হয় তার ভালোবাসার মানুষকে হারানোর। আজ নিজের ভাইয়ের যে রূপ দেখেছে তাতে তাকে কোনো হিংস্র পশুর থেকে কম মনে হয়নি। রিয়াদ ভাবতে পারছিল না, আজ যদি ওই কোলবালিশটার জায়গায় কণিকা থাকতো তাহলে কি হতো। রিয়াদ তেড়ে আসে আজিমের দিকে, তার শার্টের কলার ধরে এলো পাতারি মারতে থাকে। বড় ভাই হিসেবে নয়, একজন খুনি হিসাবে। এক পর্যায়ে গিয়ে রিয়াদ তার পিস্তল বের করে আজিমের মাথায় ঠেকায়। আমিও মনে মনে চাচ্ছিলাম এই জালেম যেন আজই মরে, এটাই হবে ওর শাস্তি। কিন্তু কণিকার জন্য সফল হয়নি। কণিকা আজিমের প্রাণ ভিক্ষা চায় ছোট বোন হিসেবে। তার কোনো বড় ভাই নেই। এই বাড়িতে এসে কণিকা আজিমকে বড় ভাইয়ের মতো পেয়েছে। রিয়াদের কাছে বারবার অনুরোধ করে, ভাইজানকে একটা সুযোগ দাও, ওনার ভুলগুলো শুধরানোর একটা সুযোগ দাও। কণিকা অনুরোধের রিয়াদের মন গলে সে তার ভাইকে আরেকটা সুযোগ দিয়ে দ্বিতীয় ভুলটা করে। ভাইকে সুযোগ দিয়ে সে ততক্ষণাৎ কণিকাকে নিয়ে চলে যায়। 2 মাসের মধ্যে নিজের বাড়ি তৈরি করে রিয়াদ কণিকাকে নিয়ে সেখানেই থাকে। আর ও 1 মাস পেরোতে তোর জন্ম হলো। তোর মুখটা দেখে মায়ের মুখটা খুব ভাসছিল চোখের সামনে। মনে হচ্ছিল বাবা মায়ের আবার জন্ম হয়েছে তোর আর শাবাবের মাঝে। দিনকাল খুব ভালোই কাটছিল। হঠাৎ একদিন খবর এলো কারা যেন মানুষ দুটোকে মেরে ফেলেছে। ওদের মৃত্যুর সময় মিলিয়ে দেখলাম ঠিক ওই সময়ে আজিম বাড়িতে ছিল না। বুঝলাম এই পাপ ও ছাড়া আর কেউ করতে পারে না। আজিম বাসায় ফিরতেই আমি প্রশ্ন করি ওকে। ও জবাবে হাসতে হাসতে বলল, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। সেদিন ওর মধ্যে কোনো মানুষের ছাপ দেখিনি। দেখেছিলাম এক ভয়ঙ্কর দানবকে। আমার বউকে ভয় ঢুকে যায়। যে নিজের ভাইকে এভাবে মেরে ফেলতে পারে তার কাছে আমি কিছুই না। হয়তো আজ সম্পত্তির জন্য তার ছেলেকে বাঁচিয়ে রাখবে, কিন্তু কখনো যদি স্বার্থে আঘাত লাগে তবে নিজের ছেলে মেয়েদেরও ছাড়বে না। আমি ভয়ে সিটিয়ে রইলাম। ছেলে মেয়ে দুটোকে নিয়ে সারাক্ষণ ভয়ে থাকতাম। তার কিছুদিন বাদে তোকে নিয়ে এলাম এ বাড়িতে। তোকে দেখলেই মনে হতো তোর মধ্যে থেকে কণিকা রিয়াদ আমার দিকে তাকিয়ে আর্তনাদ করছে। মৃত্যু যন্ত্রণায় চটপট করছে আর বলছে, আপা গো, ভাইজান আমাদের বাঁচাতে দিল না আপা, ভাইজানকে শাস্তি দাও আপা, ভাইজান আমাদের বাঁচতে দিল না। কত রাত নির্ঘুম কাটিয়েছি এই ভয়ে। ওই জানো, আমার ছোট হিরপরীকে আবার না আঘাত করে, তোকেও না মেরে ফেলে। তোকে আর মারলো না। এক পর্যায়ে দেখলাম ও তোকে খুব আগলে রাখছে। ও তোর জন্য নিরাপত্তার ব্যবস্থা করছে, সব কিছু করছে। তখন বুঝলাম এর পিছনেও স্বার্থ আছে, সম্পত্তি পাওয়ার স্বার্থ।
কথাগুলো শেষ করে দম ফেললেন নাজমা বেগম। হীর নাজমা বেগমের মুখ চেয়ে বলল, আমি যদি তোমার লোভী স্বামীকে মেরে ফেলি তোমার কি খুব কষ্ট হবে বড় মা? নাজমা বেগম চমকে গেলেন। হীরের হাতটা খামচে ধরে বললেন, না মা, তুই এই কাজ ভুলেও করতে যাস না। ও কিন্তু একা না মা, ওর সাথে আরো দুজন মাস্টার মাইন্ড আছে, তাই তো? নাজমা বেগম আবারও চমকে উঠলেন, জড়ানো কণ্ঠে বললেন, তুই কি করে জানলে? হীর হেসে ফেলল। বড় মার দুগালে আলতো করে হাত রেখে বলল,